এক সকালে জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম অঞ্জলি সাধারণ পোশাকে বাজারে এলেন। তার সঙ্গে ছিল না কোনো সরকারি প্রোটোকল বা দেহরক্ষী, মুখে ছিল সরলতা, চলনে আত্মবিশ্বাস। বাজারের কেউ টেরই পেল না এই মহিলা আসলে জেলার ডিএম। অঞ্জলি গিয়ে থামলেন এক ভ্যানের সামনে। সেখানে প্রায় ৩০ বছরের এক মহিলা সুমিতা সবজি বিক্রি করছিলেন। অঞ্জলি হেসে সবজির দাম জানতে চাইতেই হঠাৎ ছোট্ট একটি ছেলে দৌড়ে এসে মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ল। মা, আমাকে স্কুলে দিয়ে আসো, অনেক দেরি হয়ে যাচ্ছে, না হলে টিচার বকবেন। সুমিতা শান্ত গলায় বলল, বাবা একটু দাঁড়াও, আগে এদের সবজি দিয়ে দিই, তারপর তোমাকে নিয়ে যাব। কিন্তু রাহুল তাড়াহুড়ো করে জেদ ধরল, না মা, এখনই চলো, অনেক দেরি হয়ে গেছে। এসব দেখে অঞ্জলি মৃদু হেসে বললেন, আপনি আগে ছেলেকে স্কুলে দিয়ে আসুন, আপনার ভ্যান আমি দেখে রাখছি। সুমিতা কিছুটা দ্বিধায় পড়ল, কিন্তু অঞ্জলির ভরসায় সাহস পেল। সে বলল, ঠিক আছে বোন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর রাহুলকে নিয়ে দ্রুত স্কুলের দিকে রওনা দিল। অঞ্জলি ভ্যানে দাঁড়িয়ে চারপাশ খেয়াল করছিলেন। হঠাৎ এক মোটরসাইকেল এসে ভ্যানের সামনে থামল। নামলেন ইন্সপেক্টর প্রকাশ। চোখে কটাক্ষ, মুখে তাচ্ছিল্যের হাসি। তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে? এখানে তো একজন মহিলা থাকতো, সে কোথায় গেল? অঞ্জলি কিছু বলার আগেই সুমিতা ফিরে এলো। প্রকাশকে দেখে তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। নিচু স্বরে বলল, ইন্সপেক্টর সাহেব, যা লাগবে নিয়ে নিন। প্রকাশ রূঢ় ভঙ্গিতে বলল, আধা কেজি টমেটো, ১ কেজি ভেন্ডি আর আধা কেজি পটল। সুমিতা কোনো কথা না বলে দ্রুত সবজি ওজন করে দিল। প্রকাশ ১ টাকাও না দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে গেল। সবকিছু চুপচাপ দেখলেন অঞ্জলি। কিছুক্ষণ পর তিনি সুমিতাকে জিজ্ঞেস করলেন, সে টাকা দিল না কেন? তুমি কিছু বললে না কেন? সুমিতার চোখে অসহায়তার ছাপ ফুটে উঠল। ধীরে বলল, কি বলবো বোন, প্রতিদিন এমনই করে। প্রতিবাদ করলে বলে আমার কাছে টাকা চাইবি, এখনই ভ্যান তুলে নেব। ভ্যান চলে গেলে সংসার চলবে কিভাবে, আমার বাচ্চারা কি খাবে, তাই চুপ করে দিয়ে দিই। অঞ্জলির চোখ গম্ভীর হয়ে উঠল। দৃঢ় কণ্ঠে বললেন, এবার থেকে এমন আর চলবে না। কাল ভ্যানে আমি থাকবো, তুমি থাকবে না। দেখি সে তখন কি করে। সুমিতার চোখ ভিজে উঠল, কিন্তু প্রথমবার তার ভেতরে একটু স্বস্তির আলো দেখা দিল। পরের সকালে অঞ্জলি গ্রামের সাধারণ এক মহিলার মতো সাজলেন। মাথায় ওড়না, সাদামাটা পোশাক, সামনে ভ্যান ভর্তি সবজি। সবকিছু প্রস্তুত করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর প্রকাশ মোটরসাইকেল নিয়ে এসে থামল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কে ব্যাপার, আজ আবার তুমি? তুমি ওর কে হাও? অঞ্জলি শান্ত গলায় উত্তর দিলেন, আমি ওর বোন, আজ ভ্যান আমি সামলাচ্ছি। প্রকাশ কুৎসিত ভঙ্গিতে হাসল, বলল, আচ্ছা, তাহলে তো তুমি তোমার বোনের থেকেও সুন্দরী। যাই হোক, ১ কেজি টমেটো দাও, সঙ্গে কিছু ধনেপাতা আর মরিচও দিও। অঞ্জলি চুপচাপ সবজি ওজন করে তার হাতে দিলেন। প্রকাশ মোটরসাইকেল স্টার্ট করতেই অঞ্জলি দৃঢ় কণ্ঠে বললেন, একটু দাঁড়ান, সবজির দাম তো এখনো পরিশোধ করেননি। প্রকাশ বিরক্ত হয়ে বলল, কিসের টাকা? আমি তো প্রতিদিন ফ্রি নি, তোমার বোনও তো কিছু বলে না। অঞ্জলি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, আপনি মনের কাছ থেকে যেমন নিয়েছেন নিতে পারেন, কিন্তু আমার কাছ থেকে নয়। সবজির দাম দিতে হবে, আমাদেরও টাকা খরচ করে এই সবজি আনতে হয়। একদিন যদি সবজি বিক্রি না হয় তবে আমাদের ঘরের চুলা জ্বলে না। আপনার মতো লোক ফ্রি নিয়ে গেলে সেটা আমাদের পেটে লাথি মারার সমান। প্রকাশের চোখ রাগে লাল হয়ে উঠল। মুহূর্তেই এগিয়ে এসে অঞ্জলির গালে সজোরে চড় মারল। অঞ্জলি টলে গেলেন, চোখ ভিজে উঠল, কিন্তু নিজেকে সামলে নিলেন। কাপা কণ্ঠে বললেন, একজন মহিলার গায়ে হাত তুললেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। প্রকাশ আরো চিৎকার করে বলল, তুই আমাকে শেখাবি? তুই একটা সবজি বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর, এখনই তোকে কিনে নিতে পারি। বেশি কথা বললে উল্টে তোকে জেলে ঢুকিয়ে দেব। এই কথা বলে সে মোটরসাইকেল চালিয়ে চলে গেল। অঞ্জলির রাগে কাঁপছিলেন, তবু নিজেকে সামলে নিলেন। তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে। কিছুক্ষণ ভ্যানে বসে থেকে সুমিতাকে ফোন করে বললেন, এখন তুমি এসে দাঁড়াও। সুমিতা এলো আর অঞ্জলি সেখান থেকে চুপচাপ চলে গেলেন। বাড়ি ফিরে সাধারণ পোশাক বদলে তিনি হলুদ সালোয়ার স্যুট পরে থানার দিকে রওনা দিলেন। থানায় ঢুকেই দেখলেন ইন্সপেক্টর প্রকাশ নেই। ডেস্কে বসে থাকা হাবিলদারকে জিজ্ঞেস করলেন, আমাকে একটা রিপোর্ট করতে হবে, ইন্সপেক্টর প্রকাশ কোথায় আর এসপি সাহেব আছেন? হাবিলদার উত্তর দিল, ইন্সপেক্টর সাহেব বাড়ি গেছেন আর এসপি সাহেব ফিল্ড ভিজিটে বাইরে, আপনি চাইলে বসতে পারেন। কিছুক্ষণ পর থানার দরজা খুলে ভেতরে ঢুকলেন এসপি অমিত বর্মন। তিনি চোখ ঘুরিয়ে অঞ্জলির দিকে তাকালেন, তারপর একটু হাসি দিয়ে বললেন, তুমি কে, এখানে কেন এসেছো? অঞ্জলি শান্ত গলায় উত্তর দিলেন, আমাকে একটা রিপোর্ট করতে হবে। অমিত ব্যঙ্গ করে হেসে বলল, রিপোর্ট করতে হবে? তার আগে খরচাপত্র এনেছো? এখানে রিপোর্ট করতে হলে ৫ থেকে ১০,০০০ টাকা লাগে, আছে তো? অঞ্জলির চোখ গম্ভীর হয়ে গেল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, রিপোর্ট করতে কোনো টাকা লাগে না। আপনি কেন ঘুষ চাইছেন? অমিত ছোট বাকি হেসে বলল, এখানে সবাই টাকা দিয়ে রিপোর্ট করায়, না দিলে রিপোর্ট লেখা হয় না। এখন তোমার ইচ্ছা। অঞ্জলি গভীর নিঃশ্বাস নিয়ে ব্যাগ থেকে টাকা বের করলেন। ঠিক আছে, এই নিন ৫,০০০ টাকা, এখন রিপোর্ট লিখুন। অমিত টাকা নিয়ে বলল, কিসের রিপোর্ট, কার বিরুদ্ধে লিখব?
অঞ্জলি গম্ভীর কণ্ঠে বললেন, ইন্সপেক্টর প্রকাশের বিরুদ্ধে। তিনি প্রতিদিন এক সবজি বিক্রেতার কাছ থেকে বিনা পয়সায় সবজি নেন। গতকাল আমি প্রতিবাদ করতেই আমার গায়ে হাত তুলেছেন। আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। অমিতের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কাপা কণ্ঠে বলল, সে তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর। তাছাড়া যদি কেউ ফ্রি জিনিস দেয় তাতে দোষ কোথায়? পুলিশ হলে একটু চলেই। অঞ্জলি তখন সব বুঝে গিয়েছিলেন। পুরো সিস্টেম ভিতর থেকে পচে গেছে। চুপচাপ থানার বাইরে বেরিয়ে গেলেন। পরের দিন সকালে ডিএম অঞ্জলি ইউনিফর্ম পরে সরকারি গাড়ি নিয়ে সোজা থানায় পৌঁছালেন। সঙ্গে ছিল তার সরকারি গার্ড। গেটে ইউনিফর্মে তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। ভিতরে ঢুকতেই চোখে পড়ে ইন্সপেক্টর প্রকাশ আর এসপি অমিত বর্মন, দুজনেই সেখানে উপস্থিত। তারা দুজন একসঙ্গে হতচকিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কে, আর এই ইউনিফর্ম কেন পরেছেন? অঞ্জলির চোখে তখন অফিসারের দৃঢ়তা। কঠিন কণ্ঠে তিনি বললেন, ইউনিফর্ম চিনতে পারছেন না? আমি এই জেলার ডিএম অঞ্জলি। গত কয়েকদিনে তোমরা যা যা করেছো সব আমি জেনে গেছি। গরিবদের ভয় দেখিয়ে টাকা আদায়, বিনা দামে সবজি নেওয়া যাওয়া, আইনের নামে অন্যায় চালানো, এই থানায় যা হচ্ছে তা আজই বন্ধ হবে। এই কথা শুনে অমিত আর প্রকাশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। দুজনেই কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি যদি সত্যিই ডিএম হন তাহলে প্রমাণ দিন। অঞ্জলি ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে তাদের সামনে রাখলেন। আইডি দেখে অমিতের হাত কাঁপতে লাগলো, মুখ ফ্যাকাশে হয়ে গেল। তৎক্ষণাৎ হাত জোড় করে ঝুঁকে বলল, মাফ করবেন ম্যাডাম, আমরা জানতাম না আপনি ডিএম, আমাদের ভুল হয়ে গেছে। পিছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর প্রকাশও ভয় কাঁপছিল। সেও হাত জোড় করে বলল, ম্যাডাম ক্ষমা চাইছি, যা হয়েছে ভুলে হয়েছে, আর কখনো হবে না। কিন্তু অঞ্জলির কণ্ঠে বিন্দু মাত্র নরম ভাব ছিল না। তিনি কঠিন স্বরে বললেন, আজ থেকে তোমরা দুজন সাসপেন্ড। ইউনিফর্ম পরে তোমরা যা যা করেছো তার হিসাব এবার আইন করবে। এই জেলায় গরিবদের আর অপমান করা হবে না। ইউনিফর্মের আড়ালে লুটপাটও চলবে না। পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিলেন, ওদের দুজনকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হোক এবং বিভাগীয় তদন্ত শুরু করা হোক। সারা থানায় তখন নীরবতা নেমে এলো। প্রকাশ আর অমিত লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অঞ্জলি শেষবার তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন মাফের যোগ্য নও। আজ যা করেছ তা একজন অফিসার নয়, একজন অপরাধীর কাজ। আমি যদি তোমাদের মাফ করি তবে তোমরা আবার একই কাজ করবে, আবার কোনো গরিবকে পিষবে, আবার কোনো নিরীহের কণ্ঠ রোধ করবে। এই কথাগুলো শুনে দুজনেই কেঁদে কেঁদে তার পায়ে পড়ে গেল। অমিত ভেজা চোখে বলল, ম্যাডাম, আপনি ঠিক বলেছেন, আমরা ক্ষমার যোগ্য নই, কিন্তু একটা শেষ সুযোগ দিন। প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না, কাউকে থেকে অযথা টাকা নেব না, আর প্রত্যেক ফরিয়াদির কথা সম্মান দিয়ে শুনবো। প্রকাশও মাথা নিচু করে বলল, ম্যাডাম, প্রতিজ্ঞা করছি আর ভুল হবে না। যদি আবার করি তখন সাসপেন্ড নয়, সরাসরি জেলে পাঠাবেন। অঞ্জলি কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, সুযোগ দিলাম, তবে মনে রেখো এটাই শেষ। এরপর যদি শুনি থানায় কারো উপর অন্যায় হয়েছে, তোমাদের আর রেহাই হবে না। থানা থেকে বের হবার সময় অঞ্জলি একবার চারপাশে তাকালেন। গম্ভীর কণ্ঠে বললেন, পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, মানুষের ভরসা দেওয়ার জন্য। ইউনিফর্মের সম্মান তখনই থাকবে যখন এটা পরা মানুষ অন্যকে সম্মান দিতে শিখবে। সেদিন থেকে থানার চেহারাই বদলে গেল। আর কেউ ঘুষ নিত না, গরিবদের কণ্ঠরোধ করা হতো না। প্রত্যেক ফরিয়াদি সম্মানের সঙ্গে কথা বলতে পারত। রিপোর্ট লেখা হতো বিনা টাকায়। রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশকে দেখা যেত মানুষের পাশে দাঁড়াতে। সবজি বিক্রেতা সুমিতা আবার হাসি মুখে ভ্যানে বসত, কারণ তার মনে আর কোনো ভয় ছিল না। এই গল্প আমাদের শেখায়, সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই। ইউনিফর্ম শুধু ক্ষমতার প্রতীক নয়, দায়িত্বেরও প্রতীক। আর যখন একজন সত্যিবাদী মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যায়।